ঠিক আছে, আরও অনেক রকম চেঞ্জেস হয়। তো সেটা ক্যালকুলেট করার জন্য, সেটা গণনা করার জন্য আমাদের অনেক কিছু মাথায় রাখতে হয়, ঠিক আছে। অ্যান্ড অবভিয়াসলি আমাদের ম্যাথামেটিক্স মানে গণিত আর যে ভৌত বিজ্ঞান, সেখানে স্লাইটলি অনেক ডিফারেন্ট আছে, মানে ডিফারেন্স আছে, কিছুটা হেরফের আছে, ঠিক আছে। তো আজকে আমরা জানবো, দেখো সবার আগে যেটা আমাদের সূত্র আছে সেটা হলো ভরের নিত্যতা সূত্র, বা কনজারভেশন ল, ঠিক আছে, কনজারভেশন অফ মাস বলতে আমরা কি বুঝি, ভর বলতে আমরা কি বুঝি, কোন একটা বস্তুকে তুমি রাখবে, তার ভর বলতে তার মধ্যে যতটা পরিমাণ জড় পদার্থ আছে সেটাকে আমরা বলি ভর, ঠিক আছে। আর সেটা যখন আমরা মাপি, তার মধ্যে তোমার পৃথিবীর অভিকর্ষ যে বড়, যে অভিকর্ষ যে ত্বরণ, সেটাও ওর মধ্যে যখন ক্যালকুলেট হয়ে যায়, ঠিক আছে, সেটাকে আমরা বলি ওজন। এমনিতে এই স্মল এম যেটা হলো পদার্থের জড় পদার্থ, পদার্থের মধ্যে যতটা পরিমাণ জড় পদার্থ আছে সেটাকে আমরা ভর বলি, তাই তো। তো এই এমটা হলো ভর, ঠিক আছে। এবার সেই ভরের সঙ্গে যখন পৃথিবীর মহাকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা জি বলি, জি গুণ হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো ওজন, ঠিক আছে। তো এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে ভর আর ওজন কি সেম। এবার এই ওজনের আরেকটা নাম হলো ভার বলে, ঠিক আছে। তাহলে কোশ্চেন আসে ভর আর ওজন কি সেম, বা ভর আর ভার কি সেম, তাহলে বলবে না। ভর হলো কোনো পদার্থের মধ্যে যতটা পরিমাণ ওর মধ্যে ইনসাইড, মানে ওর ভেতরে যতটা পরিমাণ জড় পদার্থ আছে সেটাকে আমরা বলি ভর। আর তার সঙ্গে যখন এই পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ গুণ হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো ওজন বা ভার, ঠিক আছে, বুঝা গেল। এবার আমরা কি নিয়ে কথা বলছি, ভরের নিত্যতা সূত্র। তাহলে এখানে ভার বা ওজনের গল্প নেই, এখানে ভরের কথা বলা হয়েছে। মানে একটা পদার্থের মধ্যে ওর ভিতরে যতটা জড় পদার্থ আছে সেটা তো চেঞ্জ হবে না, সেটা চেঞ্জ হওয়ার না, ঠিক আছে। তো এটা বলছে যাই হোক হয়ে যাক না কেন, ভর কিন্তু তোমার অপরিবর্তিত থাকে, ভরের চেঞ্জ হয় না, ঠিক আছে। মোট ভর যেমন থাকে তেমন থাকে। যদি তুমি বিক্রিয়া করো, তোমার বিক্রিয়ক হবে, মানে যেটা থেকে তুমি বিক্রিয়া করছো সেটা থেকে কী তৈরি হবে, কোনো একটা প্রোডাক্ট তৈরি হবে, কোনো একটা কিছু তৈরি হবে, তাই তো। তো যা ক্ষয় হচ্ছে ততটাই কী হবে, তৈরি হবে। তুমি যদি মেপে দেখো, ভরের পরিমাণটা সেম থাকবে। মানে এখান থেকে যদি কিছুটা অংশ তোমার, যেমন মোমবাতি যখন জ্বালাবে দেখবে মোমবাতি গলে সেটা গিয়ে অন্য জায়গায় গিয়ে পড়ে, তাই তো। তার মানে মোমবাতির যতটুকু অংশ গলে ক্ষয় হচ্ছে ততটাই অংশ আবার তৈরি হচ্ছে, তার মানে ভর সেম থাকবে, ঠিক আছে, ভর সেম থাকবে। এটাকে আমরা বলি ভরের নিত্যতা সূত্র, ঠিক আছে, অথবা কনজারভেশন অফ মাস। কনজারভেশন মানে কনজার্ভ করা, মানে সংরক্ষণ করা। তো ভরের সংরক্ষণের সূত্রও বলতে পারো, ভরটা সংরক্ষিত থাকবে তোমার। ধরে নাও, অ্যাজ ফর এক্সাম্পল আমি উদাহরণ দিচ্ছি, এই যে চকটা, এই চকটাকে তুমি গুঁড়ো গুঁড়ো করবে বা এই চকটা ভাঙবে, ঠিক আছে। তো ভাঙার আগে ওর যা ভর, ভাঙার পরে যে ভরটা সেটা সেম থাকবে, সেম থাকার কথা। তো সেটাকে আমরা বলবো ভরের নিত্যতা সূত্র, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, ভরের নিত্যতা সূত্র। ঠিক আছে, এটার কথা কি বলছে, জড় পদার্থ কি হলো অবিনশ্বর, অবিনশ্বর, অবিশ্বর বলছি আবার, অবিনশ্বর,
সৃষ্টি বা ধ্বংস হয় কি হবে না, ঠিক আছে। বিভিন্ন ভৌত, ভৌত মানে কি, যেটার মধ্যে তোমার যে ওর যে ভেতরে যে রাসায়নিক সংকেত সেটা চেঞ্জ হবে না, নতুন কোনো কিছু তৈরি হবে না, সেটা আমরা বলি ভৌত পরিবর্তন। যেমন জলটাকে ঠান্ডা করবে, জলটাকে গরম করবে, দেখবে বরফ থেকে জল, জল থেকে জলীয় বাষ্প, যে চেঞ্জটা হচ্ছে তাতে জলের যে সংকেত, জলের যে ধর্ম, যেগুলো রাসায়নিক ধর্ম, সেগুলো চেঞ্জ হচ্ছে না, নতুন কোনো কিছু তৈরি হচ্ছে না, তো সেটা আমরা বলি ভৌত পরিবর্তন। আর যেখানে দেখবে রাসায়নিক পরিবর্তন, চা পাতাকে চায়ে ফুটাবে, মানে গরম জলে ফুটাবে, দেখবে সেন্ট বেরোবে, তারপরে যে চা পাতাটা তুমি পাবে সেটা আর আগের মতো থাকবে না, ঠিক আছে। তো সেটাকে বলতে পারো। তাছাড়া যে রান্না করো, আলু ভাজা, ধরো আলু কেটে কেটে যখন ভাজা করবো, অবশ্যই আলু ভাজা থেকে আবার আগের আলুটা আর ওইভাবে ফিরে আসবে না, ওই বড় আলু ওগুলো আর ফিরে পাবে না। একটা বড় আলুকে কেটে ছোটো ছোটো আলু ভাজা করো, আলু ভাজা থেকে আবার ওই বড় আলুটা আসবে না, আর চেঞ্জও হয়ে যাবে। দুটো জিনিস আলাদা, কাঁচা আলু আর রান্না করা আলু দুটো আলাদা জিনিস, সেটাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলি, ঠিক আছে। পরিবর্তনে জড় পদার্থে কি হয়, রূপান্তর হয়, রূপান্তর হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, সেটা ভৌত হোক বা রাসায়নিক পরিবর্তন হোক, তো রূপান্তর ঘটে মাত্র, কিন্তু জড় পদার্থের তবে মোট ভরে পরিবর্তন হয় না, যে মোট ভর সেটা অবিকৃতই থাকবে, ঠিক আছে, পরিবর্তন হয় না, ঠিক আছে। তাহলে জড় পদার্থ হলো অবিনশ্বর, যেটা সৃষ্টি বা ধ্বংস হয় না, তো যখন কোনো পরিবর্তন ঘটাবে সেটা ভৌত হোক রাসায়নিক, আলটিমেটলি কী হবে, জড় পদার্থের পরিবর্তন হবে, রূপান্তর ঘটবে, কিন্তু ওর যে মোট ভর সেটা যেমন থাকা তেমনই থাকবে, এটাই হলো বলা হয়েছে ভরের নিত্যতা সূত্র, ঠিক আছে। এবার আমি একটা উদাহরণ তোমাদের বলি, কি উদাহরণ বলবো, যখন কাঠ কয়লা, দেখবে কাঠ কয়লা পুড়াবে, ঠিক আছে, তোমরা শীতকালে কারা কারা আগুন তাপাও, আগুন কারা কারা তাপায়। আমাদের ছোটোবেলায় একটা সময় ছিল যখন তোমার উনুন ছিল, আমি ছোটোবেলায় উনুন দেখেছি, খড়ি দেখেছি, তোমার কাঠ দিয়ে তোমার উনুনে কাজ করা দেখেছি, সিমেন্টের উনুন দেখেছি, গুল দেখেছি, ঠিক আছে, এগুলো সব দেখা আমার। তারপরে যে মাটিতে ঘুঁটে দেওয়া, এগুলো সব দেখা। তো এই যে অনেকে, হ্যাঁ, শুকনা ঘুঁটা দিয়েও অনেকে করতো, তো যাই হোক, এখন গ্যাস চলে আসছে, সিলিন্ডার চলে আসছে, সেটা আলাদা জিনিস। এবার লক্ষ্য করবে তোমরা যে খড়ি যদি পোড়াও, খড়ির যে ভরটা, ও ছাই হয়ে গেলে সেই ভরটা থাকে না, তাই তো। খড়ি যে পোড়ালে যে ছাইটা পড়ে থাকে সেটা, আর আগের খড়ি আর ওই ছাইটা দুটোর ভর আলাদা হয়, ছাইটা অনেক বেশি হালকা হয়। এবার আমাকে বলো, ভর যদি সেমই থাকার কথা, ভর যদি কোনো পরিবর্তন নাই হয়, তাহলে এই পরিবর্তনটা কেন হচ্ছে? তাহলে বলো এই পরিবর্তনটা কেন হচ্ছে? তাহলে সেখানে একটা জিনিস আসে, যে ভর, ঠিক আছে, এই যে কথাটা ভরের তিক্ততা সূত্রটা একদম কারেক্ট, ঠিক, কিন্তু এর মধ্যে কিছু বিশেষ ক্ষেত্র আছে, যে ভরটা তুল্য পরিমাণ শক্তিতে কনভার্ট হয়ে যায়, দেখবে যখন কাঠ পোড়াবে ওখান থেকে তো শক্তি বাড়ায়, ওখান থেকে তো তোমরা তাপ পাবে, ওখানেই তো কোনো হাঁড়ি বসালে জল গরম হয়ে যায়, ফুটে যায়, তার মানে কি হচ্ছে, ভরটা কিসে কনভার্ট হচ্ছে, শক্তিতে কনভার্ট হচ্ছে, ভর পরিবর্তিত হচ্ছে শক্তিতে, ঠিক আছে।
এই যে চিন্তাধারাটা প্রথম মাথায় আসছিল আমাদের বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন। ওনার একটা সূত্র আছে, এটা লেখা হয়ে গেছে আশা করি। ওনার একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো E = mc²। ঠিক আছে, ই হলো কি শক্তি বা এনার্জি যেটাকে বলি, এম হলো ভর, আর এই যে সিটা আমরা বা এই যে সি, এই সিটাকে আমরা বলি আলোর গতিবেগ। ঠিক আছে, এইভাবে কি হয় তোমার এই যে সম্পর্কটা, এই সম্পর্কের ভিত্তিতে ভর তুল্য পরিমাণ শক্তিতে পরিবর্তিত হয়ে যায়, যার জন্য কি হয় আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে ভর হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, কিন্তু আসলে তা না। ভর যা তোমার কি হচ্ছে, যা থাকা তাই থাকারই কথা, কিন্তু যতটা হ্রাস পাচ্ছে ততটা শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি কোথাও না কোথাও কি হচ্ছে, তোমার একটা সমতা বিধান থাকতেছে। ঠিক আছে, আমাদের মনে হচ্ছে যে ভর তো হ্রাস পেয়ে যাচ্ছে ম্যাডাম, ভর হ্রাস পাচ্ছে কেন পাচ্ছে, যতটা হ্রাস পাচ্ছে ততটা শক্তি তুমি পেয়ে গেছো, বাই তাপের মাধ্যমে হোক, হাড়ির জল গরম করার মাধ্যমে হোক। ঠিক আছে, আলোক শক্তি তাপ শক্তি হিসাবে সেটা পরিবর্তিত হয়ে গেছে। সেজন্য আলটিমেটলি যদি ওই শক্তিটাকে তুমি কাউন্ট করো, দেখবে যে ভর যা থাকা তাই থাকারই কথা, তাই অ্যাকচুয়ালি আছে, শুধু তার মধ্যে কিছুটা অংশ ভর শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু এখানে ভর আর শক্তির যে দুটো মিলে একটা সমতা বিধান তৈরি করছে, যে ভর একা করছে না, ভর আর শক্তি দুটো মিলে একটা সমতা বিধান তৈরি করছে, যে তুমি ওই শক্তিটাকে যদি কাউন্ট করো তাহলে দেখবে যে আলটিমেটলি তোমার ভর যা থাকা তাই থাকারই কথা, যা হ্রাস পাচ্ছে সেটা শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, যার জন্য এই জিনিসটা মনে হচ্ছে ভরটা কমেই যাচ্ছে, কিন্তু আসলে ভরটা কমে যাচ্ছে না, ভরটা যতটুকু কমছে ততটুকু শক্তিতে পরিণত হচ্ছে। আলটিমেটলি যেটা কনজারভেশন, যেটা সংরক্ষণ, সেই সংরক্ষণই থাকছে। যেহেতু এখানে শক্তির একটা বড় রোল আছে, বড় একটা গুরুত্ব আছে, সেজন্য এটাকে আমরা বলি ভর ও শক্তির নিত্যতা সত্য। ঠিক আছে, ভর ও শক্তির নিত্যতা সত্য, তার মানে ভর ও শক্তি সম্মিলিতভাবে কি করে সংরক্ষণ বজায় রাখে, মানে হয় ভর শক্তিতে পরিণত হবে, ঠিক আছে, আর নয়তো ভর যেমন থাকে তেমনই থাকবে। ঠিক আছে, তো যেহেতু ভর শক্তিতে রূপান্তরিত হয়ে একটা সমতা তৈরি করে, সেজন্য এটা আরেকটা সূত্র, সেটা হলো ভর ও শক্তির নিত্যতা সূত্র বলে। আর যেটার ক্ষেত্রে তোমার এই ইকুয়েশনটা ইউজ করে, এই ইকুয়েশন অনুযায়ী চলে। এটা কে দিয়েছেন? প্রথম আইনস্টাইন। ঠিক আছে, এরকম সূত্র বসাই দিতে পারো। এখান থেকে দেখো, এখান থেকে কোশ্চেন আসে, এনার্জির ভ্যালু দিয়ে দিল, তোমার ভরের ভ্যালু দিয়ে দিল, না সরি, তোমার সি এর ভ্যালু সবসময় কি থাকে? ফিক্স থাকে। সি এর ভ্যালু তোমার 3 ইন্টু এটা ভ্যালু দেখো, সি এর ভ্যালু হয় একটা 3 ইন্টু 10⁻8, আর এটা 3 ইন্টু 10⁻10। এটা যতদূর মিটার থাকে, এটা যতদূর সেন্টিমিটার থাকে, একবার চেক করে নেবে। এই যে ভ্যালুটা, এটা একদম যা থাকা ফিক্স থাকে। তোমার আলোর গতিবেগটা কখনো চেঞ্জ হয় না, এটা এক্সপেরিমেন্টালি, এটা রিসার্চের মাধ্যমে, বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে এটা পাওয়া গেছে যে সি এর ভ্যালু 3 ইন্টু 10⁻8 মিটার, তো 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার হয়। ঠিক আছে, তো সি এর ভ্যালু যদি দেওয়া নাও থাকে, তোমাকে মুখস্থ করতে হবে। সিম্পল কথা, যেমন 1 মোল ইকুয়াল টু 6.023 10⁻23 মনে রাখতে হয়, তেমন সি এর ভ্যালু মনে রাখতে হবে 3 ইন্টু 10⁻8 সেন্টিমিটার অথবা 3 ইন্টু 10⁻10 সরি 3 ইন্টু 10⁻8 মিটার, 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার। একবার তাও এককটা দেখে নিবে। ঠিক আছে, এবার দেখা গেল মাসের ভ্যালু দিল, মানে ভরের ভ্যালু দিল, তোমাকে এনার্জি বার করতে হবে, এনার্জির ভ্যালু দিল, তোমাকে ভরের ভ্যালু বার করতে হবে। আই থিঙ্ক পারবে। ঠিক আছে, এই সূত্রটা ইউজ করবে। নেক্সট ওয়ান, এবার একটা অঙ্ক করবে, বেশি আমি সময় নষ্ট করবো না, প্রসিড করতে থাকবো। আজকে মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো। ঠিক আছে,
দেখো এখানে একটা কোশ্চেন দেখো, 48 গ্রাম O2 প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট KClO3 ক্লোরেট প্রয়োজন? এটা বইয়ের হেল্প না নিয়ে, না দেখে, উইদাউট কোনো কিছু না দেখে একবার করার চেষ্টা করো, দেখি পারো কিনা। কি হতে পারে? পটাশিয়াম ক্লোরেট, এটার সংকেত কি? এটার সংকেত হলো KClO3, এটা হলো KClO3, পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এবার পটাশিয়াম ক্লোরাইড কি হয়? কিসে কনভার্ট হবে? 2KCl, দেখো কিসে কনভার্ট হবে? এটা বিয়োজন, এটাকে বলা বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, এটা কি হবে? ডিকম্পোজ হয়ে যাবে, মানে এটা বিয়োজিত হয়ে যাবে। কিসে? KCl and প্লাস আর কিসে? O2। এবার ব্যালেন্স করো, সমতা বিধান করো, কি হবে? এখানে 2 আছে, এখানটা 2 হবে। এবার দেখো 2K মিলে গেল, 2Cl মিলে গেল, এখানে 3 দুগুণে 6 অক্সিজেন, এখানে শুধুমাত্র 2টো অক্সিজেন, সো 3 হবে। সমতা বিধান হলো, সমতা বিধান যেটা হয় এটাকে আমরা ব্যালেন্স ইকুয়েশন বলি ইংলিশে। ঠিক আছে, এখান থেকেও কোশ্চেন আসে অনেক সময়। এবার দেখো আমাকে কি বলছে? 48 গ্রাম অক্সিজেন, সো কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লাগে। এখানে কত অক্সিজেন আছে দেখো, একটা O2 ক্ষেত্রে হয় তোমার 32 গ্রাম। ঠিক আছে, 32 গ্রাম, তাই তো? আর এখানে 3 O2, তাহলে 3 O2, তাহলে কি হবে? 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9 গ্রাম হবে, রাইট? এখানে KClO3 কত? 2, এখানে K মানে 40, Cl মানে 35, অক্সিজেন 3 16 48, একটা অক্সিজেন হলো 16, O2 হলো 2, দেখো অক্সিজেন হলো 16, যদি আমার O2 হয় তাহলে কি হবে? 2 × 16, 2 × 16 কত হয়? 32, এখানে 32 আছে, এখানে O3 আছে, তো 3 16 কি হবে? 3 16 48 হবে, 48 হলো, যোগ করো, 40 40 48, 88 88 আর 20 108 10 118 118 2 120 123 হবে, 123 × 3 2, তাই না? আচ্ছা এখানে 0.5ও নিচে, আচ্ছা এখানে আমি এখানে 35 নিচ্ছি, তো ওরা 35.5 নিচে, 35.5 নিচে, তোমার আসবে কত? 245 গ্রাম, বুঝলো? তাহলে দেখো এখানে 96 গ্রাম, এখানে 245 গ্রাম, আমার বার করতে হবে 48 গ্রাম একটু। ঠিক আছে, তো 96 গ্রামে যদি আমার 245 গ্রাম KClO3 যদি লাগে, KClO3, এটা অক্সিজেন, এটা অক্সিজেন। ঠিক আছে, ভালো করে লিখে দিই, আমি বুঝতে পারবে না। 96 অক্সিজেন, ঠিক আছে, তাহলে একে কত আর লাস্টে 48-এ কত? করতে পারবে না? ওই কি নিয়ম, 245 বাই 96 ইন্টু 48, কত আসবে? অ্যান্সার আসবে 122.5।
122.5 এটা হবে অ্যান্সার। 122.5 এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এখান থেকে করবে 122.5 দেখো অ্যান্সার। বুঝে গেল? নেক্সট, এবার আমরা আসবো প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক। আপেক্ষিক ঘনত্ব, এক মিনিট, হ্যাঁ মোবাইলে কোনো সমস্যা ধরবে, আচ্ছা দেখা যাচ্ছে। আপেক্ষিক ঘনত্ব ইকুয়াল টু কি হবে মনে রাখবে, গ্যাসের প্রমাণ ঘনত্ব বাই হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব। গ্যাসের প্রমাণ ঘনত্ব বাই H2 গ্যাসের ঘনত্ব হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। আরেকটা গ্যাসের বাষ্প ঘনত্ব, এটা 1 নাম্বার। 2 নাম্বার গ্যাসের বাষ্প ঘনত্ব, ভেপার প্রেসার বলে। কি হবে এটা বলো, কি হবে, কি হওয়া উচিত? গ্যাসের আণবিক ওজন বাই 2। গ্যাসের বাষ্প ঘনত্ব ইকুয়াল টু গ্যাসের আণবিক ওজন বাই 2। ঠিক আছে, এবার দেখো গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলে এনটিপি বা এসটিপি অনেক সময় বলে। এনটিপিতে মানে নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট প্রেশার, সেই টেম্পারেচারটা হবে 273 কেলভিন অ্যান্ড 1 atm প্রেশার। ঠিক আছে, প্রেশার বা চাপ যেটাকে বলে চাপ। কি হবে, কোন গ্যাসের আয়তন কত হবে, 22.4 লিটার হবে। ঠিক আছে, এটাকে আমরা মোলার আয়তন বলি। 273 কেলভিন উষ্ণতা এবং 1 atm প্রেশার, 1 atm চাপে কোনো গ্যাসের যে আয়তন সেটা স্পেসিফিক্যালি সবসময় কি হয়, 22.4 লিটার হয়। সেই 22.4 লিটারকে আমরা বলি মোলার আয়তন। কেন মোলার আয়তন? মনে রাখবে এই 22.4 লিটারে যদি তুমি ওজন করো তো সেক্ষেত্রে মোলার ওয়েটকেই আমরা কনসিডার করি। ঠিক আছে, এটা এমন হয় আমাদের, এমন একটা জিনিস হয় যে এটা মুছে দিচ্ছে, হ্যাঁ, তোমার উষ্ণতা হবে 273 কেলভিন, চাপ হবে 1 atm চাপ, 1 atm চাপ। ঠিক আছে, তোমার যে তখন আণবিক ভর কনসিডার করা হবে, যে কোনো গ্যাসে তার যে আণবিক ভর বা ওজন সেটাকে কনসিডার করা হবে। এক্ষেত্রে আণবিক ওজন থেকে ভর বললেই ভালো। আর আয়তন হবে 22.4। কি হবে, লিটার, মিলিলিটার সেন্টিমিটার, এক্ষেত্রে 22.4 লিটার হবে।
আর এই 22.4 লিটারকে, এই 22.4 লিটারকে আমরা কি বলি? মোলার আয়তন বলি। মোলার আয়তন বলি, ঠিক আছে? এটা একটা রুল, ঠিক আছে? এবার এই মোলার আয়তনে, এই মোলার আয়তনে আরেকটা ধারণা আসে, সেটা হলো কত মোল 6.023 10⁻23 সংখ্যক যদি অণু থাকে। অনেক ক্ষেত্রে সেটা আমরা পরমাণুও বলি। অণুর থেকে বেশি অ্যাকুরেট হলো পরমাণু, পরমাণু থাকে, ঠিক আছে? 0.023 10⁻23 সংখ্যক পরমাণু। এই 0.23 10⁻23 এই যে সংখ্যাটাকে, এটাকে আমরা বলি 1 মোল। কি বলি? 1 মোল। 1 মোল অণু, 1 মোল পরমাণু মানে কি? that is 6.023 10⁻23 সংখ্যক পরমাণু ইকুয়াল টু 1 মোল পরমাণু। 6.023 10⁻23 সংখ্যক অণু ইকুয়াল টু 1 মোল অণু, ঠিক আছে? সাধারণত এইসব হিসাবে আমরা পরমাণুকেই বুঝাই। কারণ মৌল যৌগের ব্যাপার আছে, ঠিক আছে? পদার্থের প্রাথমিক কণার সংখ্যা সঠিকভাবে 6.023 10⁻23 পরিমাণ বোঝায়। সেক্ষেত্রে 1 মোল অণু বললে 6.023 10⁻23 অণু হবে। পরমাণু বললে 1 মোল পরমাণু মানে 6.023 10⁻23 সংখ্যক পরমাণু। 1 মোল ইলেকট্রন বললে 6.023 10⁻23 সংখ্যক ইলেকট্রন হবে, ঠিক আছে? এটার ক্ষেত্রে সাধারণত সংখ্যক, এটা হলো তোমার 1 মোল হিসাব বলে, যে এই জিনিসটা আলাদা, ঠিক আছে? আর এই জিনিসটা আলাদা। এটা 1 মোল বলে, এটা হলো তোমার 1 মোল বলতে বোঝায় এত সংখ্যক পরমাণু, এত সংখ্যক অণু, সেটাকে 1 মোল পরমাণু মানে 6.023 10⁻23 সংখ্যক পরমাণু। 1 মোল অণু বলতে 6.023 10⁻23 সংখ্যক অণু। সাধারণত আমাদের এটা আমি চেক করতে হবে যে অণু আর পরমাণু ব্যাপারটা, এটা চেক করতে হবে, এর সঙ্গে রিলেট আছে, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা মনে রাখবেন যে উষ্ণতা যদি 273 আমি দেখে আমি কমেন্ট বক্সে বলে দেবো, ঠিক আছে? উষ্ণতা হলো 273 কেলভিন, চাপ হলো 188। চাপ আণবিক ভর হবে, সেক্ষেত্রে আণবিক ভর কনসিডার করবে, তখন আয়তন হবে 22.4 লিটার। এটা তোমার কোশ্চেনে অঙ্কে থাকতে পারে যে 22.4 লিটারটা কখন হয়। দেখবে আণবিক ভর কখন কনসিডার করা হয়? যখন ওর আয়তনটা 22.4 লিটার হয়, সেই হিসাব করে চলে, ঠিক আছে? আর 22.4 লিটারটা সবসময় মনে রাখবেন, উষ্ণতা 273 কেলভিন হতে হবে, চাপ 1 atm হতে হবে, ঠিক আছে? আমি এখানে এই জিনিসটা আমি আরেকবার দেখে দেবো, 1 মোলের যে হিসাবটা, ঠিক আছে? দেখে তোমাদের কমেন্ট বক্সে আমি বলে দেবো। যদি কোনো জায়গায় কোনো ডাউট থেকে থাকে বলবে, কোনো অসুবিধা নেই। হ্যালো, বাহ, চ্যাপ্টার তো শেষ, আর কিছু নেই। তাহলে একটা অঙ্ক করি, হ্যাঁ? একটা অঙ্ক করে শেষ করে দিচ্ছি, ছোট চ্যাপ্টার। নেক্সট কোশ্চেন। এনটিভিতে, এনটিভি মানে নির্দিষ্ট টেম্পারেচার প্রেশার, প্রেশার কী হবে 1 atm, টেম্পারেচার কী হবে 273 হবে। এটা হলো মানে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তে 1 লিটার একটি গ্যাসের ওজন কত? 3.17 গ্রাম, ঠিক আছে? গ্যাসটি আণবিক ওজন কত? এবং বাষ্প ঘনত্ব কত? বলো, চেষ্টা করো। এনটিভিতে 1
লিটার একটি গ্যাসের ওজন হলো 3.17 গ্রাম, তাই তো? তাহলে 1 লিটারে যদি কি হবে, এত গ্রাম হয় গ্যাসটির ওজন, ঠিক আছে? তাহলে এনটিভিতে 22.4 লিটারে কত হবে? গুণ হবে না? 22.4 ইন্টু হবে না? 17 কত হবে? 71 গ্রাম হবে। 71 গ্রাম হলো। এবার কি বলছে? আণবিক ওজন বললো, এটা আণবিক ওজন বেরিয়ে গেছে, একটা একটা অ্যান্সার 71 গ্রাম, ঠিক আছে? এবার বাষ্প ঘনত্ব বার করবো। আমরা কি জানি? গ্যাসটির আণবিক ভর হলো এটা, আণবিক ওজন এটা, বাষ্প ঘনত্ব কি হবে? হাফ হবে না? কি বলছিলাম? আণবিক যে গুরুত্ব বা আণবিক যে ওজন, হ্যাঁ আণবিক ওজন, আরে বাবা আমি সূত্রটা একটু আগেই তো দেখালাম যে বাষ্প ঘনত্ব ইকুয়াল টু কি? আণবিক ওজন ওজন ভাগ 2, তাই তো? 71/2 হবে না? ইকুয়াল টু কি হবে? 35.5 হবে। কত হবে? গ্রামে আসবে, গ্রাম পার লিটার আসবে। কারণ ঘনত্ব হলো ভর বাই আয়তন, সেটা ভরের একক হলো গ্রাম আর লিটার একক হলো তোমার আয়তন একক হলো লিটার। তো 35.5 গ্রাম পার লিটার আসবে, ঠিক আছে? তো এটা হলো সূত্র। বাষ্প ঘনত্ব হলো আণবিক ভর বা আণবিক গুরুত্ব যেটাকে বলে বাই 2। আণবিক ভর এখানে তো বেরিয়ে গেছে, যদি 1 লিটারে 3.17 গ্রাম হয়, ঐকিক নিয়ম 22.4 লিটারে কি হবে? গুণ হবে, 71 গ্রাম হয়েছে। এবার 71 গ্রাম হচ্ছে, এটাকে আণবিক ভর বলতে পারি, এটাকে তুমি আরো ভালোবাসা আণবিক গুরুত্বও বলতে পারো, ঠিক আছে? একটু ডিফারেন্স হয়, একটু স্লাইট ডিফারেন্স হয়। কেন ডিফারেন্স হয় সেটা উঁচু ক্লাসে আমি পড়িয়ে দেবো, ক্লাস 11-12-এ পরবর্তীকালে যদি আমি পড়াই তখন পড়িয়ে দেবো।